নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবী রচিত গল্প বেআব্রু। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম বেআব্রু। মারা গেলেন ননী ঠাকুরদা? হ্যাঁ? বিভূতি যেন চমকেই উঠল, অথচ চমকাবার কথা নিশ্চয়ই নয়। দ্বিজপদ দাঁত বার করে বলল, বড্ড যেন চমকালি মনে হলো বিভূতি। বড্ড অকালে মারা গেল লোকটা, তাই আক্ষেপ হচ্ছে? আহা! বিভূতি নিজেকে সামলে নিল, বলল, আরে থামো তো, চমকালাম আচমকা শুনে। ননী ঠাকুরদা যে কোনোদিন দেহ রাখবেন তা মাথাতেই আসতো না। মনে হতো যেমন চন্দ্র সূর্য আকাশ বাতাস আছে, থাকবে, তেমনি ঠাকুরদা বুড়োও আছে, থাকবে। আহা, ভালো বলেছিস। হ্যাঁ হ্যাঁ, কত বয়স হয়েছিল তোর ঠাকুরদার? আমার আবার কি? বিভূতি বিরক্ত হয়। পাড়া দুটো ঠাকুরদা, তোরও যা আমারও তা। তোকে একটু বেশি পেয়ার করতো, তাই। সেটা গ্রামে বরাবর থাকি না বলে। সে তো অনেকেই থাকে না, সবাই তো দুর্বাসা বলে। কত হয়েছিল তুই জানিস না? ওরা তো বলছিল 100। আরে না না, ভূতি পিসির কাছে পাকা খবর 92। আহা, মাত্র 92? তাহলে তো বলতেই হয় অকাল মৃত্যু। দ্বিজপদ সব দাঁত কটা বার করে বলে, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে বিভূতি বড্ড শোক লেগেছে। নে চল চল, গামছা নিতে ভুলে যাচ্ছিস তো। সাধে বলছি, খুব ধাক্কা খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাম, মেলা বক বক করিস না বলে বিভূতি বাড়িতে বলে গামছা নিয়ে বেরিয়ে আসে। কখন গেলেন ভগবান জানেন, মাঝরাত্রিরে না শেষ রাত্রিরে। সন্ধেবেলা তো দেবু স্টেশন থেকে আসার সময় দেখেছিল বুড়ো দাওয়ায় বসে আছে। কবরের জ্যাঠা নাড়ি দেখে বলল, অনেকক্ষণ ফিনিশ। তার মানে শনিবারের রাতের মরা হলো আর কি। আহ, তোদের যত সব শনিবারে মরলে হয়টা কি? কিছু না, শুধু ভূত হয়, এই আর কি। দ্বিজপদর দাঁত বেরিয়েই আছে। তবে নিজের আখের বুঝে মরেছে বুড়ো। রবিবার না হলে তোদের সবাইয়ের কাঁধে চড়তে পেত। দেবু, সত্য, শিশির, অবনী, তুই এ হপ্তায় সবাই এসে গেছিস। চল, এখান থেকেই শোভাযাত্রার হাঁক ছাড়তে ছাড়তে যাই। বলেই অসভ্য দ্বিজপদ বিকট স্বরে চেঁচিয়ে ওঠে, বলো হরি হরি বল। ননী মুখুজ্জের মৃত্যু এদের কাছে হাসির খোরাক, অথচ ওই ননী মুখুজ্জেই ছিলেন এই গ্রামের মাথা। সবাই মান সম্মান করত। বড় চাকুরে ছিলেন, দিল্লি কানপুর লখনৌতে থেকেছেন। রিটায়ার করে কলকাতায় বাসা ভাড়া করে না থেকে ছেলেদের হোস্টেলে রেখে দেশে এসে বসলেন। লোকে কৃতার্থ হলো। গ্রামের উন্নতির জন্যেও অনেক করেছেন ননী মুখুজ্জে। নিজে খেটেছেন, লোককে খাটিয়েছেন, একখানা লাইব্রেরি করে দিয়েছেন। নানান জায়গায় লেখালেখি করে প্রাইমারি স্কুলকে হাই স্কুল করিয়েছেন। পাড়ার বদ ছেলেদের শায়েস্তা করেছেন। কিন্তু সেসব কবে? লাইব্রেরির রজত জয়ন্তী হয়ে গেছে কতদিন যেন আগে। স্কুলটা তার প্রাইমারি জীবনের তারিখ ধরে সুবর্ণ জয়ন্তী করে নিল সেদিন। তো তাই বলে কি একালের ছেলেরা ননী মুখুজ্জের অবদান স্মরণে রাখবে? সেসব ঘটনা যখন ঘটেছে, বিভূতির স্বর্গত বাবাই তখন সদ্য যুবক। ঠাকুরদা ননী মুখুজ্জের সঙ্গে দাবা খেলেছেন। অতঃপর নাটকের কত পট পরিবর্তন। এক সময় কি দারুণ বলবোলাও। গিন্নি থেকেছেন, বিধবা ভাগ্নি থেকেছে। ছেলেরা কলকাতায় বাসা করলেও সপ্তাহে সপ্তাহে বাড়ি এসেছে।
কলকাতার কপি, কড়াইশুঁটি, অসময়ের ফল তরকারিতে বাড়ি ভরা থেকেছে। দরাজ হাত গিন্নি ভাগ্নিকে লুকিয়ে কত জিনিস পাড়ায় বেলিয়েছেন। ননী মুখুজ্জের রান্নাঘরে বাজারের সেরা মাছ, হাটের সেরা মাল, এসব বিভূতির শোনা কথা। তার স্মৃতিতে ননী ঠাকুরদার গৌরব রবি পশ্চিমে। তখন গিন্নি গেছেন, ভাগ্নিটাও গেছে। ছেলেরা বাবাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবার জন্যে খোসামত করে করে এলে গিয়ে শেষ অবধি নিজেরাই আসা যাওয়া ছেড়ে দিয়েছে। ননী বলেছেন, এ বয়সে কি আর ওদের সেই পাখির খাঁচায় গিয়ে ঢুকতে পারা যায়? তাও তো একখানা বড় খাঁচা নয়, 3টে আলাদা আলাদা। রাম বলো। তখন আর ননী মুখুজ্জের মহিমায় বিগলিত জনেরা বড় কেউ নেই। অনেকে মরে হেজে গেছে, অনেকে শহরে ছেলেপুলের কাছে চলে গেছে। যারা আছে তারা নিজের ধান্দাতেই অস্থির। গ্রামের জীবনেও তো ক্রমশ অনেক জটিলতা আসছে। যারা মৌকা বুঝতে জানে তারা 2 পয়সা করে ফেলেছে, যারা তা না জানে উঞ্চবৃত্তি করে বেড়াচ্ছে। কে কার ধার ধারে। ননী মুখুজ্জেকে ক্রমশ নিজেকেই হাঁড়ি ধরতে হয়েছে। বড় রান্নাঘর, বড় হাঁড়ি করা জং ধরিয়ে দেওয়ার ধারে। জনতা স্টোভে অ্যালুমিনিয়ামের বাটি চড়িয়ে ননী মুখুজ্জের 1 পাক হচ্ছে। এ দেখতে আসতে কারো দায় পড়েনি, দেখলেও গায়ে লাগে না। যে লোকটা নিজের দুর্মতিতে দুর্গতি ডেকে আনে, তার জন্যে আবার কার মাথা ব্যথা? ছেলেরা সাধছে তবু যাবে না, নিজে হাত পুড়িয়ে রেঁধে খাবে, তাকে আবার মান সম্মান। তবে 80 বছর বয়স পর্যন্ত ননী মুখুজ্জে বিশ্বকে নস্যাৎ করে মটমটিয়ে বেরিয়েছেন। নিজের কাজ সব নিজে করে নিয়েও ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বিকেলবেলা লাইব্রেরি ঘরে একবার করে হাজরে দিয়েছেন। সন্ধেবেলা ভোলার দোকানে বসে কচুরি, জিলিপি, সিঙাড়া, পান্তুয়া দিয়ে রাতের আহার সমাধা করেছেন। বিভূতি তখন সবে কলেজে ঢুকেছে। সত্যি বলতে বরাবরই বিভূতি ননী ঠাকুরদার সম্পর্কে একটু মমতাপরায়ণ, সমীহ সম্পন্ন। উনি যখন বলতেন, দূর শালা, ছেলেদের কাছে গিয়ে রাঁধা ভাত খেয়ে আমার কি স্বর্গলাভ হবে? স্বাধীনতা বলতে কিছু থাকবে? ছেলে বউয়ের একতারে গিয়ে পড়া মানেই স্বাধীনতায় জলাঞ্জলি। তখন বিভূতির ওকে বেশ হিরো হিরো লাগত। আবার যখন দেখেছে ননী ঠাকুরদা টিউবওয়েল ঠেঙিয়ে নিজের কাপড় জামা কেচে উঠোনের দড়িতে মেলে দিয়ে বসে বসে হাঁপাচ্ছেন, তখন ভারী মায়া লেগেছে। দেখলেই টিউবওয়েলের হ্যান্ডেল মেরেছে। ননী মুখুজ্জে বলেছেন, তুই বলেই এই সাহায্যটুকু নি, তোর ভেতরে ছেদ্দা আছে। আর সব শালারা মুখে বলে ঠাকুরদা, আড়ালে বক দেখায়। লাইব্রেরি ঘরে যাওয়া ছেড়েছি বদমাশগুলোর অচ্ছেদ্দার জ্বালায়, বুঝলি? গিরিবালা পাঠাগারটা যে ননী মুখুজ্জের মায়ের নামে, তা হতভাগাগুলোর মনেও থাকে না। যাকগে, জগৎপুরের মাঠ ঘাট আলো বাতাস তো আর কেউ কেড়ে নিতে পারবে না। না, সেটা কেউ কেড়ে নিতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত ননী মুখুজ্জে সেই মাঠ ঘাট হাওয়া বাতাসের উপসত্ত্ব ভোগ করে গেছেন। নিত্য একবার বেড়ানো চাই, এবং সেই বেড়ানোটি যথারীতি ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বেতের ছড়ি হাতে দুলিয়ে। শেষের দিকটা অবশ্য দোলানো হতো না, ছড়িটায় ভরই দিতে হতো, তবু ভঙ্গিটা সিধে সতেজ। লোকে বলতো, বুড়োর আর কোনো খরচ থাক না থাক, ধোপার খরচটি বিলক্ষণ। কথাটা মিথ্যে নয়। বরাবর পেনশনের সিংহভাগটি ননী পরণ পরিচ্ছেদেই ব্যয় করতেন। খাওয়া তো ক্রমশ শূন্যের অঙ্কে পৌঁছচ্ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া কমবে, এটা স্বাভাবিক। তবে মাছের বদলে আলু সেদ্ধ অথবা দুধের বদলে জল সঙ্গত কিনা সেটা বিবেচনার বিষয়। একদিন বেড়াতে এসে বিভূতি দৃশ্যটা দেখে অবাক।
ও কি ঠাকুরদা, আপনি জল দিয়ে খই ভিজোচ্ছেন? ঠাকুরদা চির স্বভাবে হা হা করে হেসে উত্তর দিয়েছিলেন, জল দিয়েই তো ভিজোতে হয় রে দাদা। তো 2.5 টাকা দিয়ে রজনীগয়লার ড্রামের জল খাওয়ার থেকে নিজের কুঁজোর জল খাওয়াই ভালো। ভূতিপিসি প্রস্তাব করেছিলেন, আর কতদিন হাত পুড়িয়ে খাবেন জ্যাঠামশাই? দুপুরবেলাটা আমার বাড়ি থেকে 2টো ভাত তরকারি আনার ব্যবস্থা করি বরং। ননি প্রস্তাবটাকে নস্যাৎ করে দিলেন। পাগল হয়েছিস? মরণকালে জ্বর ছেদ, শেষ বয়সে দাতব্যের ভাত, আর কতদিনই বা হাত পোড়াবো? পুরো লাশটাই তো পোড়াবার দিন ঘনিয়ে এলো। ভূতি বাড়ি গিয়ে ছেলেদের বললেন, জানতাম ভাঙবে তবু মচকাবে না। তবু একদিন মচকেছিলেন। বিভূতি তার সাক্ষী। একদিন বিভূতিকে ডেকেই বলেছিলেন, আমার একটা কাজ করে দিতে পারবি ভাই? পাড়ার কোনো শালাকে বলতে ইচ্ছে হয় না, তুই বলেই বলছি। শুনে বিভূতি প্রায় কৃতার্থই হয়েছিল, কিন্তু অভব্য দ্বিজপদ আবার বিকট চিৎকার করে উঠল, বলো হরি, হরি বল। আহ দ্বিজ, কি হচ্ছে কি? খাট কাঁধে এখনো ওঠেনি, হরি বল দিচ্ছিস যে? দ্বিজপদ হ্যাঁ হ্যাঁ করে ওঠে, দিচ্ছি তোর ঘোর ভাঙাতে। শোকের ঘোরে যা গুম হয়ে রয়েছিস, বাবা দেখালি বটে। চল চল, পা চালা, বুড়োর বাড়িতে বোধহয় এতক্ষণে ভিড় জমে গেল। বিভূতিদের বাড়ির সঙ্গে ননি মুখুজ্জের বাড়ির দূরত্ব অনেকটা, পা চালাতেই হয়। দেখিস আবার যেন। বিশু আসছিল, দাঁড়িয়ে পড়ে বলল, আসছিস? তাড়াহুড়োর দরকার নেই, ছেলেরা না আসা পর্যন্ত তো কিছু করা যাবে না। আরে তাই নাকি? ভাবছিলাম রোদ চড়া হবার আগেই বুড়োকে চিতেই চড়িয়ে ফেলবো। খবর কে দিচ্ছে? যুগল গেছে 6টার বাসে। দ্বিজপদ বলে ওঠে, তবে তুই আর খানিক শোক কর মানিক, আমি বরং। চলে যায় দ্বিজপদ। বিভূতি বাঁচল। ঠিক এই মুহূর্তে ওই ছ্যাবলামিটা অসহ্য লাগছিল। আশ্চর্য, গতকালই বিভূতি অনেক ঝঞ্ঝাটের পর সেই গদিটা বানাতে দিয়েছে। হ্যাঁ, এই অনুরোধটাই ছিল ননি ঠাকুরদার। ওর ঘরের মস্ত বড় জোড়া পালঙ্কটার একটা গদি বানিয়ে দিতে হবে। শুনে তো বিভূতি হাঁ হয়ে গিয়েছিল। গদি? আপনার ওই বড় খাটের জন্যে গদি? ঠাকুরদা বিভূতির বিস্ময়কে গ্রাহ্য করেনি। অবলীলায় বলেছিলেন, হ্যাঁ রে ভাই, ছিঁড়ে একেবারে কুটো পাট। তার ওপর আবার ওই লক্ষ্মী ছাড়া লক্ষ্মী বাহনেরা তুলো টেনে টেনে খানা ডোবা করে ছেড়েছে। তা গদিখানার বয়সও তো কম হলো না। ওই পালঙ্কে আমার তোদের ঠাকুমার সঙ্গে ফুল সজ্জে হয়েছে। শুনে হেসে উঠেছিল বিভূতি। ঠাকুরদা, নবকলেবরে আর একবার নতুন ফুলসজ্জের দিন তো আসন্ন হয়ে এলো। ঠাকুমা সেখানে পালঙ্ক সাজিয়ে দিন গুনছেন। মিথ্যে কেন আর ডোমের ভোগের জন্যে কতগুলো পয়সা নষ্ট করবেন? হঠাৎ একটু গম্ভীর হয়েছিলেন ঠাকুরদা। তার ডোম বেটার কাছেও মান সম্মান বজায় রাখার দায় আছে। গদি টানতে এসে নাক সিটকে ভাববে বুড়োর ওপরে চাকুস চুকুস, ভেতরে লাল লাই খড়, ভিখিরির ক্যাঁথার মতো বিছানায় শুয়ে মরেছে। চিরটা দিন আব্রু বজায় রেখে চলে এসেছি, মরার পর বেআব্রু হব? আর ছেলে বেটারাও দেখে রেগে গিয়ে ভাববে বাপ বেটা সব টাকা খেয়ে উড়িয়েছে, সৌষ্ঠবের জন্যে কিছু করেনি। যা বাজার, পাড়া গাঁ বলে কিছু সস্তা? বলে ক্যাশ বাক্স খুলে বার করে নিয়ে এসেছিলেন এক গোছা ময়লা ফর্সা ছোট বড় মাঝারি মিশানো নোট। 2 টাকা 1 টাকাও মিশেল রয়েছে।
দেখলেই বুঝতে দেরি হয় না তিল তিল করে সঞ্চয়। দেখেই বিভূতির চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছিল। রজনী গোয়ালার ড্রামের জলের থেকে বিশুদ্ধ ননী মুখুজ্জের কুঁজোর জল দিয়ে ভিজানো খইয়ের বাটি। বিচলিত বিভূতি তাড়াতাড়ি বলেছিল, টাকার জন্যে এত ব্যস্ত কি ঠাকুরদা? দেবেন এখন। এই তো স্টেশনের ধারে একটা বেডিং স্টোর্স খুলেছে, অর্ডার দিয়ে যাব, পরের সপ্তাহে এসে ওটা রাখুন। ননী ঠাকুরদা আপত্তি শোনেননি। জোর করে সেই এক মুঠো কৃচ্ছ সাধনের ইতিহাস বিভূতির হাতের মধ্যে গুঁজে দিয়ে বলেছিলেন, না না, ও ধার ফার রাখা কাজের কথা নয়। ধার ননী মুখুজ্জের কুষ্টিতে নেই। আর দেখ, টাকা হাতে না পেলে কাজের চার আসে না। পৃথিবীটাকে তো দেখলাম অনেক দিন। পৃথিবীকে অনেক দিন দেখেছিলেন ননী মুখুজ্জে, তবু আরও কিছু দেখতে বাকি ছিল। সেটা দেখবার ভার নিল তাঁর প্রিয় পাত্র বিভূতি নামের ছেলেটা। কিন্তু ইচ্ছে করে কি? বিভূতি কি ভেবেছিল পাকে চক্রে 2 সপ্তাহ তার কলকাতা থেকে আসা হবে না, আর একটা জটিল নিরুপায় অবস্থায় পড়ে ঠাকুরদার সেই টাকাগুলো? দ্বিজপদ আবার পিছিয়ে এসে হাঁক পারল, এ বিভূতি, চলে আয়। ওরা বলছে ওনার ছেলেরা যখন আসে আসুক গে, বুড়োকে এখন পালং থেকে নামিয়ে তুলসীতলায় শোয়াতে হবে। তার মানে বিভূতিকে এখন সেই গদিটাকে দেখতে যেতে হবে, নিরাবরণ বেআব্রু। কিন্তু নিজেকে কেন গদিটার সঙ্গে গুলিয়ে ফেলছে বিভূতি? এতক্ষণ শুনলে আশাপূর্ণা দেবীর লেখা বেআব্রু গল্পটি। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।